নর্মাল টেবিলে থাকতে পারে। যদি ডায়াবেটিস রিলেটেড কোনো কেস পাও, লং কেসে বা শর্ট কেসে, অতি অবশ্যই এর থেকে কিছু না কিছু জিজ্ঞেস করবে, ঠিক আছে? ইটস কোয়াইট লং ওয়ান। ট্রিটমেন্টের একটা ক্লিয়ার কাট আছে, অ্যালগোরিদম আছে। সমস্ত ফিগারগুলো মনে রাখার দরকার নেই, অনেক কিছু আছে মনে রাখার দরকার নেই। যেখানেই কাজ করবে ভবিষ্যৎ জীবনে, ইমার্জেন্সিতে বলো, যেখানে বলো, সব জায়গায় ইউজুয়ালি ডিকে এর একটা ওয়ার্কিং ফ্লো চার্ট একটা প্রিন্ট করে সেখানে টাঙিয়ে রাখা হয়। আর যখন তখন কেস আসতে পারে তখন বই খুঁজে বার করে করার সময় থাকে না, কাজে সব জায়গাতেই লাগানো থাকে যে ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার ইট বাই হার্ট, ঠিক আছে? পুরো ব্যাপারটা বুঝে নাও কিভাবে কি করতে হয় না করতে হয়। বেসিক ফিগার্স গুলো মনে থাকলেই যথেষ্ট, কিন্তু জিনিসটা বুঝে নিতে হবে। আচ্ছা, ইটস আ মেজর মেডিকেল ইমার্জেন্সি, সে নিয়ে কোনো সন্দেহ নেই, and a serious cause of morbidity, especially in people with type 1 diabetes mellitus. Acha, it's one of the most dreaded complications of diabetes, but fortunately it's very rare, খুব কমই দেখা যায়। কিন্তু অনেক সময়ই টাইপ 1 ডায়াবেটিস অল্প বয়সী ছেলে বা বাচ্চা, একদম বাচ্চা বা ইয়াং অ্যাডাল্ট কেউ, এরা অনেক সময় প্রেজেন্টই করে টিকে নিয়ে। তার কোনদিন সুগার ছিল কেউ জানে না, ফ্যামিলি হিস্ট্রি কিছু নেই, কিন্তু একটা ক্যাটাস্ট্রফিক ইফেক্ট নিয়ে ভর্তি হলো। আলটিমেটলি ইট ওয়াজ ডায়াগনোজড অ্যাজ ডিকে, ট্রিটমেন্ট করলো, বেঁচে গেল। তারপর থেকে সেটা ডায়াবেটিক টাইপ 1 ডায়াবেটিস বলে স্ট্যাম্প হয়ে গিয়ে তার ট্রিটমেন্টটা শুরু হলো। এরকম ভাবেই ম্যাক্সিমাম হয়। টাইপ 2 তে হয় না তা নয়, বাট রিলেটিভলি রেয়ার। অ্যাভারেজ মর্টালিটি হচ্ছে 5 to 10%, and it's higher in the elderly because of the treatment complications usually. কজ অফ ডেথ কি কি হয়? এক নম্বর হচ্ছে যদি ডিলে ইন ডায়াগনোসিস হয়, তাহলে খুব বেড়ে গেলে সবসময় খুব এনার্জেটিক ট্রিটমেন্ট করেও পেশেন্টকে স্যালভেজ করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্ট এরার, যেহেতু ট্রিটমেন্টটা একটু কমপ্লিকেটেড, যারা ব্যাপারটা সম্বন্ধে কিছুই জানে না, কোনোদিন করেনি বা কোনোদিন জিনিসটা নিয়ে নাড়াচাড়াও করেনি, একটা জাস্ট ফ্লো চার্ট থেকে করতে গেল, সেটা করতে গেলে গড়বড় হয়ে গিয়ে পেশেন্ট মারা যেতে পারে। থার্ড হচ্ছে অ্যাসোসিয়েটেড মেডিকেল কন্ডিশনস, acute myocardial infarction, particularly in the elderly with diabetic ketoacidosis, is quite common. দ্বিতীয়ত, the cause of decay is very often an intercurrent infection or septicemia. সেই ইনফেকশনটার জন্যই পেশেন্ট মারা যেতে পারে। সিভিয়ার ইনফেকশন উইথ মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, পেশেন্ট তার থেকেও মারা যেতে পারে। ডিকে ইজ অনলি আ পার্ট অফ দ্যাট, তো সেটা থেকেও পেশেন্ট মারা যেতে পারে। A common course of events কি? The patient develops an intercurrent infection, lose their appetite, either stop or reduce the dose of insulin with the mistaken belief that under these circumstances less insulin is required. জ্বর এসছে, খেতে ইচ্ছে করছে না, কষ্ট হচ্ছে, এই সময় ইনসুলিনটা নেব, ইনসুলিনটা নিলাম না, বা হয়তো হাফ ডোজে নিলাম। এটা খুব কমনলি লোকে করে থাকে। Any form of stress, especially that produced by the infection, may precipitate diabetic ketoacidosis even in type 2 diabetes, যেটা বললাম। তো কি হলো, পেশেন্ট আইদার ইনসুলিনটা নিলই না বা নিলেও খুব কম ডোজে নিল। তার জন্য কি হলো, প্রথমেই যেটা হবে হাইপারগ্লাইসেমিয়া হবে, ব্লাড সুগার লেভেলটা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ইনফেকশনের জন্যই একটা স্ট্রেস রিলেটেড ইভেন্ট, তার জন্য সুগার বাড়ে। পেশেন্ট ইনসুলিন প্রপারলি নিল না, তার জন্য সুগার বাড়বে। আর কি হবে, হাইপারকিটোনিমিয়া, ইনসুলিন কমে যাওয়ার জন্য যেগুলো বাকি স্ট্রেস হরমোন, যেগুলো গ্লুকাগন বলো, গ্রোথ হরমোন বলো, টিএসএইচ বলো, কর্টিসল বলো, এগুলো কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বেড়ে যাবে। এবার এরা সবাই কি করে, লিভার থেকে ফ্যাট প্রোডাকশনটা বাড়িয়ে দেয়। তার মানে কি হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যাভেলেবিলিটিটা অনেক বেড়ে যায়। সেই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলোর থেকে যখন হচ্ছে লিভারে যেটা মেটাবলিজম হচ্ছে, তার থেকে কিটোন বডিজ তৈরি হয়, অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সিবিউটারেট, অ্যাসিডন, এগুলো বেরোচ্ছে। এবার লিমিটেড অ্যামাউন্টে এগুলোকে লিভার হ্যান্ডেল করতে পারে। যখন তার থ্রেশহোল্ডটা পেরিয়ে যাবে, তখন আর লিভার সেটাকে হ্যান্ডেল করতে পারবে না, তখন ওই কিটোন বডিগুলো সমস্ত হিউজ পরিমাণে ব্লাডে আসতে শুরু করবে। এন্ড দে আর অল অ্যাসিডিক মলিকুলস, বিটা হাইড্রক্সিবিউটারিক অ্যাসিড, অ্যাসিডোঅ্যাসিটিক অ্যাসিড, সব অ্যাসিডিক মলিকুল। সো দেয়ার উইল বি মেটাবলিক অ্যাসিডোসিস। যত বাড়তে থাকবে ইট উইল গো টু সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস। এবার তার জন্য কি হবে, হাইপারগ্লাইসেমিয়া কজিং
প্রোফাউন্ড অসমোটিক ডাইউরেসিস, যত ব্লাডে গ্লুকোজ বেশি আছে তত সে জল অ্যাট্রাক্ট করছে, কাজেই প্রোফাউন্ড অসমোটিক ডাইউরেসিস হতে থাকবে। এই অসমোটিক ডাইউরেসিসের জন্য ইভেনচুয়ালি ডিহাইড্রেশন হয়ে যাবে পেশেন্টের, আর ওর সাথে ইলেকট্রোলাইট লস হয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে। সেই জন্য কি হবে, পেশেন্টের হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। হাইপোক্যালিমিয়া আরো কিভাবে হবে না, যেহেতু প্রচুর অসমোটিক ডাইউরেসিস হচ্ছে, একটা শক স্টেটে চলে যাচ্ছে পেশেন্ট, রেনাল পারফিউশন কমে যাচ্ছে। রেনাল পারফিউশন কমে গেলে কিডনি কি করবে, সেই পারফিউশন কমে গেলে তখন সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হবে। অ্যালডোস্টেরন বেড়ে গেলে কি করে, অ্যালডোস্টেরনের কাজ কি, সোডিয়াম ধরে রাখা, পটাশিয়াম বার করে দেওয়া। এবার হাইপার অ্যালডোস্টেরনিজম মানে বেশি সোডিয়াম থাকবে, পটাশিয়াম আরো বেরিয়ে যাবে, তার মানে সেজন্য রক্তে পটাশিয়াম কমে যাবে, আরো হাইপোক্যালিমিয়া। কিটোসিস কি করে হচ্ছে, results from insulin deficiency exaggerated by the elevated catecholamines and other stress hormones, যেটা বললাম। এর জন্য unrestrained lipolysis হবে and supply of free fatty acid or hepatic ketogenesis, যেটা বললাম। when this exceeds the capacity to metabolize the acid ketones, these accumulate in the blood, resulting metabolic acidosis forces hydrogenase into the cells, আর হাইড্রোজেন ভিতরে ঢুকলে ইকুইলিব্রিয়াম রাখার জন্য ভিতর থেকে পটাশিয়াম গুলোকে বার করে দেবে, তো তাতে ব্লাডে কিছুটা পটাশিয়াম আবার বেড়ে যাবে। Now average loss of fluid and electrolytes in severe adult diabetic ketoacidosis or moderately severe, তাতে কি হয়, on average water loss is 6 liters, sodium 500 millimole, chloride 400 millimole and potassium around 350 millimole, এতটা সারা শরীর থেকে লস হয়ে যাবে। এই 6 লিটার ফ্লুইডের মধ্যে 3 লিটার আসছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে, 3 লিটার আসছে এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে। এই ইন্ট্রাসেলুলার যে ফ্লুইড লসটা হচ্ছে সেটা অকার্স রিলেটিভলি আর্লি, যখন অ্যাসিডোসিসটা ডেভেলপ করছে। এইটাকে প্রথম দিকেই হচ্ছে, এতে এই স্টেজে ক্লিনিক্যাল ফিচার্স খুব বেশি থাকে না, and it has to be replaced with, eventually যখন আমরা ট্রিটমেন্ট শুরু করব, this portion has to be replaced with dextrose, 5% dextrose usually, আর বাকি যে 3 লিটার সেটা আসছে from extracellular compartment, which causes marked contraction of the size of extracellular compartment. osmotic diuresis হয়ে যাচ্ছে, extracellular compartment থেকে, প্লাজমা থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের যে ভলিউমটা, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম যেটা, সেই ভলিউমটা মার্ক কন্ট্রাকশন হবে, প্রচুর কমে যাবে, যেটা বললাম একটু আগে। তার জন্য হিমো কনসেন্ট্রেশন হবে, ব্লাড ভলিউম কমে যাবে, ইভেনচুয়ালি ব্লাড প্রেশার নেমে যাবে। ব্লাড প্রেশার নেমে গেলে কি হবে, একটা সময় পর্যন্ত অটো রেগুলেশন হয়ে স্প্ল্যাঙ্কিক সার্কুলেশনটা মেইনটেইন হবে, কিন্তু তারপর যখন অটো রেগুলেশন ফেল করে যাবে তখন রেনাল পারফিউশন কমতে থাকবে, রেনাল ইসকিমিয়া হবে, তার জন্য অলিগুরিয়া হবে, এবং আলটিমেটলি অ্যাকিউট কিডনি ইনজুরি মানে অ্যাকিউট রেনাল ফেলিয়ার। দিস পোরশন মানে এই 3 লিটার যেটা এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট থেকে যে জলটা বের হলো, সেটা রিপ্লেস করতে হবে আমাকে উইথ নরমাল স্যালাইন। Every patient in diabetic ketoacidosis is potassium depleted, বললাম কি কারণে, but plasma potassium gives very little indication of the total body deficit. কেন, ইনিশিয়ালি ইট মে বি ইভেন রেজড, কারণ কি, জল এত বেশি বেরিয়ে গেছে যে পটাশিয়াম যেটুকু আছে সেটাতে হিমো কনসেন্ট্রেশন হয়ে মনে হচ্ছে, প্যারাডক্সিক্যালি মনে হচ্ছে যেন পটাশিয়াম বেশি হয়েছে, অ্যাকচুয়ালি পটাশিয়াম যতটা বেরিয়েছে জল তার চেয়েও বেশি বেরিয়ে গেছে, যার জন্য একটা রিলেটিভ হিমো কনসেন্ট্রেশন রয়েছে, মনে হচ্ছে পটাশিয়াম যতটা অ্যাকচুয়ালি পটাশিয়াম কমেছে আমি ততটা বুঝতে পারছি না, মনে হচ্ছে তার চেয়ে একটু বেশি আছে। প্রোটিন, এটা ডিকে, এটা হচ্ছে একটা হিউজলি ক্যাটাবলিক অ্যাফেয়ার, তার জন্য প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে, তো সেজন্য কিছুটা পটাশিয়াম বাড়তি চলে আসছে ব্লাডে। আর ডিসপ্লেসমেন্ট অফ দ্য পটাশিয়াম ফ্রম আইসিএফ বাই হাইড্রোজেন আয়ন, তখন যেটা বললাম অ্যাসিডোসিসের জন্য হাইড্রোজেন আয়ন সেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তখন ইকুইলিব্রিয়াম রাখার জন্য সেল থেকে পটাশিয়াম বেরিয়ে আসছে। তো প্যারাডক্সিক্যালি এই 3টে কারণে এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিছুটা পটাশিয়াম আবার বেড়েও যাচ্ছে, যার ফলে অ্যাকচুয়াল যতটা লস হয়েছে সেটা আমার সিরাম পটাশিয়াম রিফ্লেক্ট করবে না। Soon after insulin treatment is started, plasma potassium may fall precipitously. যখন আমার কাছে পেশেন্ট এলো তখন আমি সিরাম পটাশিয়াম যা পাচ্ছি, আমি যখনই ইনসুলিন এবং ফ্লুইড দিয়ে ট্রিটমেন্ট শুরু করব, খুব র্যাপিডলি দেখা যায় পটাশিয়ামটা
কমে যাচ্ছে। কেন কমছে? যত জল ঢুকছে শরীরে সেই যে রিলেটিভ হিমো কনসেন্ট্রেশনটা ছিল সেটা কেটে যাচ্ছে তো আস্তে আস্তে, কাজেই পটাশিয়াম লেভেলটা নেমে যাচ্ছে। আর কি হচ্ছে? মুভমেন্ট অফ পটাশিয়াম ইনটু সেলস বাই ইনসুলিন। ইনসুলিন যেটা আমি লোডিং ডোজ দিচ্ছি, যে ইনসুলিনগুলো দিচ্ছি, ইনসুলিন পটাশিয়ামটাকে সেলে ঢুকিয়ে দেবে। অ্যান্ড কন্টিনিউইং রেনাল লস অফ পটাশিয়াম। হাইপার অ্যালডোস্টেরনিজম যেটা হচ্ছিল সেটা তো তখনও কাজ করছে, সে তো এত তাড়াতাড়ি অফ হয়ে যায়নি, কাজে সে বার করে দিচ্ছে কিডনি দিয়ে পটাশিয়াম। যার জন্য এই তিনটে কারণে ট্রিটমেন্ট শুরু হওয়ার পর উইদিন 1 or 2 আওয়ার্স পটাশিয়াম লেভেলটা হঠাৎ করে হুশ করে নেমে যেতে পারে। এক নম্বর, ইনসুলিন পটাশিয়ামটাকে সেলে ঢুকিয়ে দিচ্ছে, জল আমি যত শরীরে দিচ্ছি সেই জলের জন্য আবার ডাইলুট হয়ে যাচ্ছে কিছুটা, আর হাইপার অ্যালডোস্টেরিন পটাশিয়ামকে বার করে দিচ্ছে। এই তিনটে কারণে একটা প্রেসিপিটাস ফল অফ পটাশিয়াম হতে পারে। এগুলো বলার উদ্দেশ্য কি, যখন ট্রিটমেন্ট শুরু করছি তখন অ্যাকচুয়াল যতটা পটাশিয়াম কমেছে আমি সিরাম পটাশিয়াম লেভেল দেখে এক্স্যাক্টলি সেটাকে প্রেডিক্ট করতে পারবো না, একটু প্যারাডক্সিক্যালি বেশি দেখাতে পারে। আবার ট্রিটমেন্ট যখন শুরু করবো তখন আবার ওটা হুশ করে পড়ে যাবে। কাজে পটাশিয়াম যে আমি রিপ্লেসমেন্ট করবো সেটাকে খুব জুডিশিয়াসলি দেখে দেখে করতে হবে, বলার উদ্দেশ্য এটাই। Magnitude of hyperglycemia does not correlate with severity of metabolic acidosis. এবার কি ক্লিনিক্যাল ফিচার্স, পেশেন্টটাকে আমি প্রথম যখন পাবো আমি কি কি পেতে পারি? সিমটমস হচ্ছে পলিউরিয়া এন্ড থার্স্ট, প্রচন্ড পেচ্ছাপ হচ্ছে, ভীষণ তেষ্টা রয়েছে পেশেন্টের। এমনি ডায়াবেটিক, একটা আনডায়াগনোজ ডায়াবেটিক পেশেন্ট, বেশ ভালো রকম অ্যাডভান্স, তাদের পলিউরিয়া পলিডিপসিয়া থাকে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এগুলো খুব বেশি থাকতো, কারণ কোনো পেশেন্টেরই ট্রিটমেন্ট ঠিক সময়ে স্ক্রিনিং হতো না, ধরা পড়তো না, খুব সিভিয়ার ওই সব পেশেন্ট ধরা পড়তো। এখন ম্যাক্সিমাম পেশেন্টই খুব অল্পেই কিন্তু ধরা পড়ে যায়, বিকজ স্ক্রিনিং ডিউ টু আদার কজ। তখন এরকম পলিউরিয়া, পলিডেপসিয়া, পলিডিকফেজিয়া এবং লস অফ বডি ওয়েট এই নিয়ে পেশেন্ট প্রেজেন্ট হতো। আমরা আউটডোর যখন পেশেন্ট পেতাম নতুন, আমরা এই নিয়ে পেশেন্ট পেতাম। তো কিন্তু এখন যেহেতু সেটা সেরকম অতটা বেশি থাকে না, তুমি হাজার হাজার সুগার রোগী দেখতে পাবে, কেউই সেরকম প্রচন্ড চেষ্টা পাচ্ছে, প্রচন্ড পেচ্ছাপ হচ্ছে নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করবে না। কিন্তু এই পেশেন্ট যখন তোমার কাছে আসবে, যে ডায়াগনোজ নয় হয়তো, কিন্তু তার একটা প্রেজেন্টিং সিমটমই হবে প্রচন্ড পেচ্ছাপ হচ্ছে আর ভীষণ জল তেষ্টা পাচ্ছে, হু হু করে জল খাচ্ছে। ওয়েট লস হতে হবে, খুব উইক হয়ে গেছে পেশেন্ট, নশিয়া রয়েছে, ভমিটিং রয়েছে, লেগ ক্র্যাম্পস হচ্ছে লেগ মাসলস গুলোতে, কাপ মাসলস গুলোতে, আরো বেড়ে গেলে ব্লাড ভিশন হয়ে যায়, পেশেন্ট ঝিমঝিম করবে, মাথা ঝিমঝিম করবে, অ্যাবডোমিনাল পেইন হবে। হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন ইজ আ প্রেজেন্টিং ফিচার ইন মেনি পিপল, বিশেষ করে ইয়াং এজ গ্রুপে, চিলড্রেনদের। সাইন্স কি কি? ডিহাইড্রেশন হবেই, কতখানি ডায়াবেটিস হয় বলে। হাইপোটেনশন হবে ফর অবভিয়াস রিজনস, সেটা পোস্টুরাল হতে পারে, সুপাইনো হতে পারে। পেরিফেরি কোল্ড হয়ে যাবে, পেরিফেরাল সায়ানোসিস হবে ডিউ টু শক। পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হবে ডিউ টু শক। অতিরিক্ত কমে যাওয়ার জন্য, শকে চলে যাওয়ার জন্য ইন্ট্রাঅকুলার প্রেসার কমে যেতে পারে। এটা জাস্ট একটা পাসিং ফাইন্ডিং, এটা দিয়ে তুমি নিশ্চয়ই ডায়াগনোজ করবে না। লস অফ স্কিন টার্গেট, হার্ড টাং অ্যান্ড ক্র্যাকড লিপস, এগুলো যে কোনো সিভিয়ার ডিহাইড্রেশনেরই সাইন। যখন একটা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসকে তুমি ডিহাইড্রেশনের ক্লাসিফাই করো, তার যে সিভিয়ার কিনা তার জন্য আমরা যে সাইনগুলো দেখি তার মধ্যে কিন্তু এগুলো, যে পেশেন্ট জিব্বার করবে একদম খড় করে জিভ, হার্ড টাং, শুকনো ঠোঁট একদম শুকনো, ফেটে ফেটে গেছে। আর কি লস অফ স্কিন টার্গার। লস অফ স্কিন টার্গার কি করে দেখে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তোমায় এরকম করে ধরো বিয়ার অ্যাপে দাগ করালে কখনো কিভাবে দেখা যায়, কিভাবে কখনো দেখা যায়, দেখা যায় সবসময় লবিং বিনালি লেটাস অ্যাক্টিভিটিসের প্যারালালি তোমাকে এরকম ভাবে একটা ইমেল করে দিয়ে ফেলবে। সেটা যদি সঙ্গে সঙ্গে রিসিভ করে যায় কিছু, সেটা যদি আস্তে আস্তে রিসিভ করে মোডাল ডিহাইড্রেশন, সেটা যদি ওই রকমই থেকে যায়, খুব আস্তে আস্তে কিছুটা পর্যন্ত বাকি রকম খাদ্য থেকে যাবে, তার মানে সিভিয়ার ডিহাইড্রেশন। আচ্ছা, আর কি এয়ার হাঙ্গার, যেটাকে কুশমালস ব্রিদিং বলা হয়। এটা ছোট ছোট শর্ট নোট আসে। কুশমালস ব্রিদিং কি? ডিপ সাইং রেসপিরেশন। পেশেন্ট শুয়ে আছে, ডিপ সাইং রেসপিরেশন, ঠিক আছে, এটাকে বলা হয় কুশমালস ব্রিদিং। এর সাথে একটা তোমাকে 2 নম্বরের শর্ট নোট দিলে তোমাকে এইটুকু বললে হবে না, তোমাকে কোথায় পাওয়া যায় সেটা বলতে হবে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে,
আর কি এর সাথে পরের পয়েন্টটা যেটা সেটা যদি তুমি অ্যাড করতে পারো খুব ভালো। ইট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিটোন ফ্রুটি, অ্যাসোসিয়েটেড উইথ ব্রিদিং উইথ আ ফ্রুটি ওডার। একটু পচা ফল বা বেশি পেকে যাওয়া ফলের যেরকম গন্ধ থাকে, ফলের দোকানের সামনে দেখবি আপেল যেগুলো একটু অর্ধেক পচে গেছে দেখবে একটা অন্যরকম গন্ধ হয়, খারাপ গন্ধ নয় কিন্তু একটু অন্যরকম গন্ধ, ওইটা হচ্ছে ফ্রুটি স্মেল। অ্যাসিটোনের গন্ধটা ওই রকম গন্ধ হয়, ঠিক আছে। উসমান্স ব্রিদিং যখন হবে ইন মেনিয়া কেস ওই রকম একটা গন্ধ তুমি পাবে, হলো। এছাড়া আর কি হাইপোথার্মিয়া ডিউ টু শক, কনফিউশন ডিউ টু শক, ড্রাউজিনেস, পেশেন্ট আরো খারাপ হচ্ছে, পেশেন্ট মে পাস ইনটু কোমা 10% কেস। আগে বলা হতো ডায়াবেটিক কোমা, এখন বলা হয় না। কারণ কি? দুটো কারণে। এক নম্বর, খুব কম কেসেই কোমা অবধি পেশেন্ট যায়, মাত্র 10% কেস অবধি যায়, তার আগে ইউজুয়ালি ডিটেক্টেড হয়ে যায়, ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আর একটা কারণ কি, যদি ডায়াবেটিক কোমা বলি আমরা তাহলে আমাদের মনের মধ্যে একটা বায়াস থেকে যাবে যে যতক্ষণ না কোমা হচ্ছে ততক্ষণ ব্যাপারটা বোধহয় অতটা সিরিয়াস নয়। তা মোটেও না, যখন পেশেন্ট আসছে, যখন আমি ডায়াগনোস করতে পারছি, ইউ শুড স্টার্ট ভেরি এনার্জেটিক ট্রিটমেন্ট, ঠিক আছে। কোমা অবধি তুমি এই করবে না, ছাড়বেই না পেশেন্ট। সেই জন্য এই টার্মটা এখন আর বলা হয় না, এখন সিম্পলি ডিকে বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলা হয়। অ্যাবডোমিনাল পেন সামটাইমস, স্পেশালি ইন চিলড্রেন, তো বললাম। সিরাম অ্যামাইলেজ মে বি এলিভেটেড ইন সাম কেসেস, এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। ইন ইনফেক্টেড পেশেন্টস পাইরেক্সিয়া মে নট বি প্রেজেন্ট ইনিশিয়ালি বিকজ অফ ভেসোডাইলেটেশন সেকেন্ডারি টু অ্যাসিডোসিস। তুমি ওরাল টেবিলে যদি খুব ভালো বলো, তোমাকে এক্সামিনেটর জিজ্ঞেস করতে পারে যে একটা ডিকে পেশেন্টকে তুমি এলে, হয়তো কমনেস্ট কজ কি ডিকে পেশেন্ট, ডিকে ডেভেলপ করা, তুমি বলে একটা ইন্টারনাল ইনফেকশন বলো, কিন্তু তুমি দেখছো যে ইন্টারনাল ইনফেকশন আছে তুমি পরে, কিন্তু পেশেন্টের কোনো জ্বর নেই, কেন বলো তো? এরকম হতে পারে। তখন তোমাকে এটাই বলতে হবে যে স্যার পেশেন্ট অ্যাসিডোসিসের জন্য দেয়ার ইজ কিউটেনিয়াস, অফেন দেয়ার ইজ কিছু কিউটেনিয়াস ভেসোডাইলেটেশন। ভেসোডাইলেটেশন হলে কি হবে? হিট ডিসিপেশন হচ্ছে, সেই জন্য পেশেন্টের গা সেরকম গরম থাকবে। বা পেশেন্ট যদি শকে চলে যায় তখন তো এমনি পেরিফেরি কোল্ড ক্লাইমিং হয়ে যাবে। আচ্ছা, এবার স্টেট অফ কনসাসনেস ইজ ভ্যারিয়েবল ইন ডিকে। কোমা ইজ আনকমন, সেটা তো বললাম। পেশেন্ট উইথ ডেঞ্জারাস কিটোঅ্যাসিডোসিস রিকোয়ারিং আর্জেন্ট ট্রিটমেন্ট মে ওয়াক ইনটু দ্য কনসালটেশন। খুব ডিসেপ্টিভ, ভীষণ খারাপ হয়ে গেছে পেশেন্ট, হয়তো কোমায় চলে যায়নি, কিন্তু সেই পেশেন্ট ঢুকে তোমাকে হয়তো দেখেও যেতে পারে, কনসাস আনকনসাস হয়ে যাবেই, তার কোনো মানে। এবার ইনভেস্টিগেশনস আর ভেরি বেসিক, কিছু জিনিস জেনে রাখলেই হবে। প্রথম কথা হচ্ছে ইনভেস্টিগেশন শুড নট ডিলে আইভি ফ্লুইডস অর ইনসুলিন রিপ্লেসমেন্ট। রিপোর্ট ভর্তি করলাম, একটা স্যালাইন চালিয়ে দিলাম, রিপোর্ট পাঠালাম, রিপোর্ট এলে তারপর ট্রিটমেন্ট শুরু করবো, চলবে না। ওরকম করতে গেলে এই পেশেন্টকে তুমি স্যালভেজ করতে পারবে না, পেশেন্ট বাই আওয়ার্স পেশেন্ট খারাপ হতে থাকে। তুমি যদি সাসপেক্ট করো, ওয়ার্ডে সবসময় মাল্টিস্টিক্স থাকে, ডেক্সট্রোস্টিক্স থাকে। মাল্টিস্টিক্সে ইউরিন টেস্ট করা হয়, ব্লাডেরও মাল্টিস্টিক্স আছে, তারপর 8-10খানা জিনিস ওই বাই ভিজুয়াল ম্যাচিং তুমি দেখে নিয়ে টেস্ট করে দিতে পারো, কোয়ালিটেটিভ মেজারমেন্ট করে দিতে পারো। আর ডেক্সট্রোস্টিক্সে ব্লাড সুগার সঙ্গে সঙ্গে ওখানেই দেখে দিতে পারো, এখন তো আমাদের গ্লুকোমিটার এসে গেছে, তাতে সব দেখে দেওয়া যায়, সেইগুলো দেখে। আর ইউরিনে কোনো কিটোন বডি আছে কিনা তুমি ওই মাল্টিস্টিক্স দিয়ে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে, ইট উইল টেক অনলি 5 মিনিটস। দেখে নিয়ে যখনই তোমার স্ট্রং সাসপিশন হলো যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস রয়েছে, ইউ স্টার্ট ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য প্রোটোকল। রিপোর্ট পাঠিয়ে দিলে রিপোর্ট আসুক, রিপোর্ট আসতে থাকছে, পরের কথা। ভেনাস ব্লাডে আমরা কি কি দেখবো সঙ্গে সঙ্গে অন অ্যাডমিশন? ইউরিয়া ক্রিয়াটিনিন কি আছে, গ্লুকোজ কত রয়েছে, বাইকার্বনেট কি আছে, ইলেকট্রোলাইটস কি আছে। ইলেকট্রোলাইটস বলতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই তিনটে দেখে আমার চলবে, ঠিক আছে। আর্টারিয়াল ব্লাড গ্যাস কি দেখবো? টু অ্যাসেস সিভিয়ারিটি অফ অ্যাসিডোসিস। Severity of ketoacidosis can be assessed rapidly from venous plasma bicarbonate. যদি 12 নিচে হয় সেটা সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস। হাইড্রোজেন কনসেন্ট্রেশন ইন আর্টেরিয়াল ব্লাড, এটা দিয়ে আরো ভালো বোঝা যায়, কিন্তু একটা আর্টেরিয়াল ব্লাড টানা, সেটার জন্য তোমার টেকনিশিয়ান লাগবে, সেই মেশিন সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এবিজি সবসময় তোমার এখানে থাকবে না, সব হসপিটালে এখন থাকে, তখন তো এবিজি থাকতোই না। তো কাজেই হাইড্রোজেনের আয়নের উপর আমি ডিপেন্ড করতে পারবো না, আমার হাতে ওটা থাকতেও পারে, না থাকতে পারে, থাকলেও সেটা পেতে আমার সময় লাগে। কিন্তু একটা ভেনাস ব্লাড পেতে নিয়ে টেস্ট করে নিতে আবার মানে মাত্র 10-15 মিনিটের বেশি টাইম লাগার কথা, কাজে ওখান থেকে আমি ওই জিনিসগুলো দেখে নেবো তাড়াতাড়ি। আর বাইকার্বনেটটা আমি ওখান থেকে দেখে নিতে পারি। এখন অটো অ্যানালাইজারে টেস্ট হয়,
কাজে ব্লাড টেনে একটা বাইকার্বনেট লেভেল কত আছে সেটা পাঠিয়ে রিপোর্টটা জেনে নিতে মিনিট 15 বেশি সময় লাগবে, তার মধ্যে তুমি ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছো। আর কি করব, ইউরিন অ্যানালিসিস ফর কিটোনস বললাম, মাল্টিস্টিক যেটা পাওয়া যায় ইউরিনের ডিপস্টিক যেটা, তাতে আমি কিটোন বডি দেখতে পাবো এবং সেখানে কালার ম্যাচিং করে তুমি মাইল্ড না সিভিয়ার না মডারেট সেটাও মোটামুটি একটা দেখে নিতে পারবে। একটা ইসিজি অবশ্যই করতে হবে, পেশেন্টের যদি খুব বেশি পটাশিয়াম হয়ে থাকে, গন্ডগোল হয়ে থাকে, তাহলে ডিজিটাল জন্য হবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে, সেরকম কিছু আছে কিনা তোমাকে দেখে নিতে হবে। আর কি, এটা একটু পরে, একদম ইমিডিয়েট নয়, ইনফেকশন স্ক্রিন করতে হবে, যে কি ইনফেকশনের জন্য এটা হয়েছে, আদৌ কোনো ইনফেকশনের জন্য হয়েছে কিনা, বা হলে কি ইনফেকশনের জন্য হয়েছে। তার জন্য আমার ফুল ব্লাড কাউন্ট লাগবে, ব্লাড আর ইউরিন কালচার লাগবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন দেখবো আমরা, চেস্ট এক্সেস বা বুকে কিছু আছে কিনা। আর লিউকোসাইটোসিস হয়তো আমি পেয়েছি প্রচুর, সেটা কিন্তু নট নেসেসারিলি যেটা ইনফেকশনের জন্য অতটা বেড়েছে। স্ট্রেস রেসপন্স হিসেবে, লিউকোমাইড রিঅ্যাকশন হিসেবেও লিউকোসাইট কাউন্ট প্রচুর বেড়ে যেতে পারে। তুমি 24,000 কি 28,000 লিউকোসাইট কাউন্ট পেলে, তার মানে যে ইনফেকশনটা অত বেশি এটা নাও হতে পারে। দ্যাট মে বি ইন পার্ট ডিউ টু দ্য অ্যাকুট স্ট্রেস রেসপন্স। আচ্ছা, এবার ম্যানেজমেন্টে যদি আমরা আসি, প্রপার ম্যানেজমেন্টটা, ফ্লুইড রিপ্লেসমেন্ট হচ্ছে উইথ 0.9% স্যালাইন, মানে নর্মাল স্যালাইন আমরা যেটাকে বলি আইভি। আমাকে 6 লিটার মোটামুটি রিপ্লেস করতে হবে, কারণ এভারেজ ফ্লুইড লস হয় 6 লিটার। তার মধ্যে প্রথম লিটারটা আমরা দেব প্রথম 30 মিনিটে, আধ ঘন্টায়, তারপরে লিটার দেব 1 ঘন্টায়, তারপরে লিটার দেব 2 ঘন্টায়, তারপরে লিটারটা দেব 2 থেকে 4, মানে মোটামুটি 6-7 ঘন্টার মধ্যে আমি 4 লিটার ফ্লুইড রিপ্লেস করব। এই রিপ্লেসমেন্টটা যদি আমি প্রপারলি করে দিতে পারি টাইমলি, তাহলে পেশেন্টের শক উইল বি অ্যাভয়েডেড এবং পটাশিয়াম যেটা বেড়ে যাচ্ছিল সেটা নামবে, কিন্তু সেই সঙ্গে আমাকে পটাশিয়াম মনিটর করতে হবে যাতে প্রেসিপিটাস ফলটা না হয়। যখন ব্লাড গ্লুকোজ 270 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যাবে, মানে 15 মিলিমোলের নিচে চলে যাবে, তখন আমরা স্যালাইন দেব না, 5% ডেক্সট্রোজ দেব। কারণ কি, অনেকটা ব্লাড গ্লুকোজ কমে গেছে, তো তার চেয়ে যদি আরো ডাইলুট হয় তখন পেশেন্টের রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া হতে শুরু করবে। সেই জন্য 270 তে যখন নেমে যাবে তখন আমরা 5% দিতে থাকবো। 1 লিটার 8 আওয়ারলি, মানে প্রতি 4 ঘন্টায় 500 ml এর একটা বোতল চলবে। এটা একটা চার্ট করা থাকে, এটা মুখস্থ রাখার দরকার নেই, তুমি যেখানে কাজ করবে সেখানে দেয়ালে ওটা লিখে টাঙিয়ে রাখা থাকবে, সেটা দিয়ে করলে। যদি 1 লিটার 8 আওয়ারলি দেওয়ার পরেও দেখা যায় যে পেশেন্ট স্টিল ডিহাইড্রেটেড, তাহলে ডেক্সট্রোজ না দিয়ে 0.9% স্যালাইনটা দিয়ে তার সাথে ডেক্সট্রোজ দেওয়া হবে প্রতি 12 ঘন্টা 1 লিটার করে, মানে সারাদিনে আরো 2 লিটার। টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 6 লিটার ইন ফার্স্ট 24 আওয়ার্স, বাট অ্যাভয়েড ফ্লুইড ওভারলোড ইন এলডারলি পেশেন্টস, কারণ ওনাদের অনেকের হার্ট ফেলিয়ার ইস্যু থাকবে, অনেকের রেনাল কম্প্রোমাইজের ইস্যু থাকবে। সেক্ষেত্রে তুমি একদম বেগ দেওয়ার হয়ে ফ্লুইড দিয়ে যাচ্ছ, তাতে পেশেন্টে বরং আবার বিপদ হয়ে যেতে পারে। তুমি কি করে মনিটর করবে? চেস্ট শোনো, চেস্টে যখনই দেখবে ফ্লেটস অ্যাপিয়ার করছে, তার মানে পেশেন্টের পালমোনারি এডিমা আছে, সঙ্গে সঙ্গে ফ্লুইড কমিয়ে দেবে। সাবসিকুয়েন্ট ফ্লুইড রিকোয়ারমেন্ট শুড বি বেসড অন ক্লিনিক্যাল রেসপন্স ইনক্লুডিং ইউরিন আউটপুট। মানে তুমি চেস্ট দেখছো, তার সাথে ইউরিন আউটপুট দেখছো, তার থেকে তোমাকে বুঝতে হবে যে ফ্লুইডটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে। ইনসুলিনটা ডিটেলে বলতে হবে, ওটা আমি পরে আসছি, ওটা বলছি না। পটাশিয়াম প্রথম যে লিটার ফ্লুইডটা যাচ্ছে প্রথম আধ ঘন্টায়, সেটাতে আমি কোনো পটাশিয়াম দেব না, যদি না প্লাজমা পটাশিয়াম 3 এর নিচে চলে এসে। যদি 3.5 লিটারের নিচে থাকে, মানে 3 থেকে 3.5 লিটারের মধ্যে থাকে, 3.5 মিলিমোলের মধ্যে থাকে, তাহলে 20 মিলিমোল পার আওয়ার এই হিসেবে পটাশিয়াম দিতে হবে। 20 মিলিমোল মানে 10 ml, মানে একটা অ্যাম্পুল। এক অ্যাম্পুল কেসিএল ইনজেকশনে 10 ml থাকে, which is equivalent to 20 মিলিমোল। কাজে যদি 3 থেকে 3.5 এর মধ্যে পটাশিয়াম থাকে, তাহলে আমরা প্রতি লিটার ফ্লুইডের জন্য প্রতি আওয়ারে এক অ্যাম্পুল করে কেসিএল ইনজেকশন অ্যাড করব। যদি ওটা নর্মাল রেঞ্জে থাকে, মানে 3.5 থেকে 5 এর মধ্যে থাকে, তাহলে দেব 10 মিলিমোল পার আওয়ার, মানে হাফ অ্যাম্পুল পার আওয়ার। সেটা কেন দেব? এইটুকু না দিলে যে ফ্লুইড দিচ্ছি সেটা তো, তাতে তো কোনো পটাশিয়াম নেই, তাহলে পটাশিয়াম লেভেল নেমে যাবে আবার। সেই জন্য যতটা ফ্লুইড দিচ্ছি তার জন্য আমাকে হাফ অ্যাম্পুল করে রুটিনলি দিয়ে যেতে হবে, যদি 3.5 to 5 পটাশিয়াম থাকে, মানে নর্মাল রেঞ্জে যদি থাকে, যাতে এটা নর্মালের চেয়ে আবার কম না হয়ে যায় পটাশিয়ামটা, সেই জন্য আমি এটা।
অ্যাডিশনাল প্রসিজার্স কি কি? যদি 3 ঘন্টা পরেও পেশেন্ট ইউরিন পাস করতে না পারে, আমি একটা ক্যাথিটার ঢোকাবো যাতে আউটপুটটা করা যায়। পেশেন্টের রিটেনশন হয়ে গেছে, হয়তো করতে পারছে না পেচ্ছাপ, আউটপুটটা ঠিক মতো হচ্ছে, ব্লাড ব্যাগে জমছে, আমি সেটাকে মেজার করতে পারছি যে কতটা হচ্ছে, কি রেটে পেচ্ছাপটা হচ্ছে। নেজোগ্যাস্ট্রিক টিউব দিতে হতে পারে টু কিপ স্টমাক এমটি ইন আনকনসাসনেস or in semi-conscious patients or if vomiting is protracted. পেশেন্ট আনকনসাস আছে, তার একটা কনভালশন হতে পারে, চান্স আছে, তার ওখানে কত ফ্লুইড জমে যাচ্ছে স্টমাকে আমি জানি না, সেটা উঠে এসে পেশেন্ট অ্যাসপিরেট করে যেতে পারে। কাজে আমাকে স্টমাকটাকে ক্লিয়ার রাখতে হবে, সেই জন্য আমি একটা নেজোগ্যাস্ট্রিক টিউব ঢুকিয়ে দেবো, স্টমাকটাকে সাক করে ক্লিয়ার করে দেবো। বা যদি দেখা যায় প্রচুর বমি করছে, আমি স্টমাকটাকে ক্লিয়ার রাখলাম যাতে পেশেন্ট বমি করে অ্যাসপিরেট করে না যায়। সেন্ট্রাল ভেনাস লাইন if cardiovascular system is compromised to allow fluid replacement to be adjusted accurately. পেশেন্টের হয়তো একটা হার্ট ফেলিয়ারের ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে আমি একটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করে রাখলে সেখান থেকে আমি মনিটর করতে পারবো যে ওর ভেনাস প্রেশার কিরকম আছে, সেটা দেখে সেই অনুযায়ী আমি ফ্লুইড রিপ্লেস করতে পারবো, বেশি দিয়ে তার হার্ট ফেলিয়ার করে ফেলবো। প্লাজমা এক্সপ্যান্ডার if systolic BP is less than 90 mm of mercury or does not rise with IV saline. প্লাজমা এক্সপ্যান্ডার কাকে বলে? কিছু কোলয়েড সলিউশনস থাকে যেগুলো ইমার্জেন্সি মেজার হিসেবে দেওয়া হয়, যেমন হেমাক্সিল বলে একটা পাওয়া যায়, এগুলো ব্লাডে গিয়ে কি করে, প্লাজমা এক্সপ্যান্ড মানে একটা কোয়ার্টার ফ্রম দ্য এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, সেটা করে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ভলিউমটাকে বাড়িয়ে দেয়, যেজন্য এটাকে বলে প্লাজমা এক্সপ্যান্ডার। ঠিক আছে, যদি দেখা যায় যে আইভি স্যালাইন দিয়েও বিপি বাড়ছে না, তাহলে আমাদের প্লাজমা এক্সপ্যান্ডার দিতে হতে পারে টু কাউন্টার একটা শক। অ্যান্টিবায়োটিক ইফ ইনফেকশন ডিমনস্ট্রেটেড or suspected and severe case ECG monitoring করতে হবে যাতে হাইপোক্যালিমিয়া বা হাইপারক্যালিমিয়ার জন্য কার্ডিয়াক অ্যারিথমিয়াস না হয়ে যায়, কার্ডিয়াক অ্যাসিস্টল না হয়। মনিটরিংটা কিভাবে করব? এই কয়েকটা জিনিস আমাকে, এই কয়েকটা মানে কেমিক্যাল জিনিস আমাকে মনিটর করতে হবে, কেমিক্যাল মার্কার্স। গ্লুকোজ, ইউরিয়া, ইলেকট্রোলাইটস মানে সোডিয়াম আর পটাশিয়াম, ক্রিয়েটিনিন, বাইকার্বনেট আর ব্লাড গ্যাস। এর মধ্যে তিনটে জিনিস আমি কন্টিনিউ মনিটর করব। বেস লাইনে তো করবোই, শুরুতে 1 আওয়ারে করব, 2 আওয়ারে করব, 3 আওয়ারে করব, 6 আওয়ারে করব, তারপর 6 ঘন্টা বাদে 12 ঘন্টায় করব, তারপর আরো 12 ঘন্টা বাদে 24 ঘন্টায় করব। কোন কোন তিনটে জিনিস? গ্লুকোজ অবশ্যই করতে হবে, ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম অবশ্যই করতে হবে, আর বাইকার্বনেটটা। এই কটা আমাকে এট দা স্টার্ট করতে হবে, 1 ঘন্টায় করতে হবে, 2 ঘন্টায় করতে হবে, 3 ঘন্টায় করতে হবে, 6 ঘন্টায় করতে হবে, তারপর 12 ঘন্টায় আর 24 ঘন্টায় আবার করতে হবে। বাকি রইল কি ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন আমি শুরুতেই দেখবো, 6 ঘন্টা বাদে একবার দেখবো, তারপর 6 ঘন্টা বাদে 6 ঘন্টা বাদে দেখবো, 12 ঘন্টা বাদে দেখবো, তারপর 24 ঘন্টা বাদে আবার। আর ব্লাড গ্যাসটাও অত ঘন ঘন দেখা মুশকিল, যেহেতু প্রত্যেকটাই আমাকে আর্টারিয়াল পাঞ্চার করতে হবে, কাজেই ব্লাড গ্যাস আমি শুরুতেই দেখবো, 2 ঘন্টার মাথায় একবার দেখে নেবো, আর 6 ঘন্টার মাথায় আরেকবার। ক্লিনিক্যালি কি কি দেখবো আমি? আওয়ারলি আমাকে দেখে যেতে হবে পালস রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ থ্রু গ্লুকোমেট্রি। এই জিনিসগুলো আমাকে ক্লিনিক্যালি দেখে যেতে হবে। ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট অফ 17 মিলিমোল পার লিটার, দ্যাট ইজ 300 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা থাকলে can be using a meter or visually read glucose strips can be very misleading, since the actual blood glucose concentration is often considerably higher when measured precisely in the laboratory. Therefore, an accurate measurement should be made at an early stage. এই গ্লুকোমিটার দিয়ে আমরা যেটা করি, ব্লাড টেস্ট করি, সেটা হচ্ছে ক্যাপিলারি গ্লুকোজ। তার সাথে আমরা ল্যাবে যেটা দেখি সেটা ভেনাস ব্লাডে করা হয়। এই দুটো কিন্তু সবসময় ট্যালি করে না। নর্মালি যদি তোমার করা হয়, তোমার ক্যাপিলারি গ্লুকোজ যা আছে তার থেকে ভেনাস ব্লাড স্যাম্পল দিয়ে যেটা করাবে সেটা রাফলি 15% বেশি হবে। এটা একটা মানে জাস্ট রুল অফ থাম। এই সমস্ত ক্ষেত্রে দুটো আরো ডিফারেন্স হতে পারে, সেই জন্য সবসময় বেটার হচ্ছে ভেনাস স্যাম্পল দিয়ে মনিটর করা। যদি ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট কিছু না হয়, blood gases at baseline are not necessary if plasma bicarbonate is more than 15 millimole per liter. 15 এর নিচে হলে আমরা সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস ধরছি, যদি 15 এর উপর হয় তাহলে আমাকে বারবার ব্লাড গ্যাস টেস্ট করে সময় নষ্ট করার দরকার নেই বা পেশেন্টকে কষ্ট করার দেওয়ার দরকার নেই। আমার বরং ম্যানেজমেন্টটাকে বেশি কনসেন্ট্রেট করা উচিত। ইনসুলিনের কথাটা আসি, যেটা আমরা তখন স্কিপ করে গেলাম। ইনসুলিন আইডিয়ালি শুড বি গিভেন বাই আইভি ইনফিউশন। ঠিক আছে,
যদি আইভি ইনফিউশন দেওয়া পসিবল না হয় তাহলে সলিউবল ইনসুলিন আমরা দিতে পারি ইন্ট্রামাসকুলার রুটে। সেটা কিভাবে দেওয়া হবে? লোডিং ডোজ দেওয়া হবে একটা 10 to 20 ইউনিটস ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট বডি ওয়েট। তারপরে 5 ইউনিটস আওয়ারলি, প্রতি ঘন্টায় 5 ইউনিট করে আইএম। ইউজুয়ালি ইনসুলিন সবসময় সাবকিউটেনিয়াস দেওয়া হয়, তাই তো? কিন্তু এক্ষেত্রে আইএম দেওয়া হচ্ছে কেন না, আইএম দিলে অ্যাবজর্পশন উইল বি ফাস্টার। যদি আইভি দিতে পারি আমি সবচেয়ে ভালো। আইভি যদি আমার না দেওয়ার না থাকে, যদি আমার ইনফিউশন পাম্প, আমি একটা পেরিফেরিতে কাজ করছি, আমার ইনফিউশন পাম্প হাতে নেই, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না পেশেন্টের কাছে সবসময়, আমার তত ট্রেন্ড সিস্টার নেই বা তত ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট নেই, তো সেক্ষেত্রে আমি আইভি দিতে পারছি না, কিন্তু আমি সলিউবল ইনসুলিন আইএম রুটে এভাবে দিতে পারছি। প্রথমেই 10 বা 20 মিনিট একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপরে আওয়ারলি 5 মিনিট করে দিতে থাকলো ঘন্টায় ঘন্টায়। অথবা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন সাবকিউটেনিয়াসলি দেওয়া যেতে পারে, সেটা আওয়ারলি দেওয়া যেতে পারে। ইনিশিয়ালি 0.3 ইউনিটস পার কেজি দিতে হবে লোডিং ডোজ, তারপরে 0.1 ইউনিট পার কেজি করে ঘন্টায় ঘন্টায়। ঠিক আছে? Through this treatment, blood glucose should ideally fall by 55 to 110 milligram per deciliter every hour. এটা হওয়া উচিত। এর চেয়ে যদি বেশি র্যাপিড ফল হয় সেটা আমার অ্যাভয়েড করা উচিত। তাতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে বা সেরিব্রাল এনিমিয়া হয়ে যেতে পারে, স্পেশালি ইন চিলড্রেন। চিলড্রেনে কেন না, ওদের যেহেতু বডি ওয়েট অনুযায়ী অ্যাডজাস্ট করে যে ডিসটা দিতে হয় সবসময় সেটা আমরা ঠিকঠাক করে উঠতে পারি না, তার জন্য বেশি সুগার নেমে গিয়ে সেরিব্রাল এনিমিয়া হয়ে যেতে পারে। If blood glucose does not fall within 1 hour of starting treatment, increase the dose of insulin until satisfactory response is obtained. আমি প্রতি ঘন্টায় ঘন্টায় দিচ্ছি ইনসুলিন এবং দেখছি যে ব্লাড গ্লুকোজ কি হলো। যদি দেখা যায় যে ওই 55 to 110 মিলিগ্রাম করে নামছে না, তাহলে আমাকে করেসপন্ডিংলি বাড়িয়ে দিতে হবে ডোজটাকে। কিটোসিস, ডিহাইড্রেশন, অ্যাসিডিমিয়া, স্ট্রেস এন্ড ইনফেকশন, they combine to produce severe insulin resistance in some cases. সেই জন্য হতে পারে যে ইনসুলিন আমি রিকুইজিট ডোজে দিয়ে যাচ্ছি কিন্তু ব্লাড গ্লুকোজ সেরকম ভাবে নামছে বিকজ অফ দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে? when blood glucose level is less than 180 to 270 milligram per deciliter, reduce insulin dose to 1 to 4 units hourly. আমরা 5 ইউনিট করে আওয়ারলি দিচ্ছিলাম, আমি তার থেকে কমিয়ে দেব 1 থেকে 4 ইউনিট, 4 এ নামালাম, 4 এ নামিয়ে পরে দেখলাম হয়তো আরো কমছে, আর বেশি কমে যাচ্ছে, আমি কমিয়ে 3 ইউনিট করে দিলাম পরের ঘন্টায়। এরকম করে কমিয়ে বাড়িয়ে আমরা অ্যাডজাস্ট করতে লাগলাম। হাফ লাইফ অফ আইভি ইনসুলিন ইজ শর্ট, 2.5 মিনিটস অনলি। সেই জন্য তুমি যদি আইভি ইনসুলিন দাও তাহলে সেটা কন্টিনিউয়াস দিয়ে যেতে হবে, ইন্টারভেন্টিভলি দেওয়া চলবে না। হলো? রিটার্ন টু usual insulin regimen that is given subcutaneously when the patient is able to eat and drink normally. যখন পেশেন্টের জেনারেল কন্ডিশন সাফিসিয়েন্টলি ইমপ্রুভ করে গেছে, সে খেতে পারছে, ড্রিঙ্ক করতে পারছে, রেসপন্স করতে পারছে, তখন তুমি ওইভাবে আর দেবে না, তার ইউজুয়াল যে তার রেজিম সেই রেজিমে সাবকিউটেনিয়াসলি দিতে শুরু করবে। এবার দ্যাট মে বি ফ্রিকুয়েন্ট, তুমি 4 ঘন্টায় দিতে পারো, 6 ঘন্টায় দিতে পারো, 8 ঘন্টায় দিতে পারো, যেমন তার প্রয়োজন হবে, কিন্তু সেটা তুমি আগের মতো সাবকিউটেনিয়াস রুটে ফিরে যেতে পারো। ফ্লুইডস এর ব্যাপারে বিশেষ কতগুলো কথা বলা, যেগুলো অনেকগুলো আগে বলা হয়ে গেছে। IV fluids replacement is required because even when patient can swallow, oral fluids may be poorly absorbed. পেশেন্ট ভালো জ্ঞান আছে, ভালো খেতে পাচ্ছে, কিন্তু তাহলে তোমাকে আইভি দিতে হবে যাতে খুব র্যাপিডলি ওটা ঢোকে আর র্যাপিড রিপ্লেসমেন্ট করা যায়। কারণ অত তাড়াতাড়ি তো পেশেন্ট 4 লিটার ফ্লুইড খেয়ে নিতে পারবে না, র্যাপিডলি যাতে ঢোকে এবং সেটা যে খাচ্ছে সেটার এই শকের জন্য তার স্টমাক থেকে, স্মল ইন্টেস্টিন থেকে ওয়াটার অ্যাবজর্পশনটা হয়তো অনেক কমে গেছে, আমি জানি না বাইরে থেকে, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সোজাসুজি আইভি তাকে ফ্লুইডটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা সেলুলার ফ্লুইড ডেফিসিট হচ্ছে বলেছিলাম 3 লিটার মতো হয়, গিভ 0.9% sodium chloride. Early and rapid dehydration is necessary, otherwise the administered insulin will not reach the poorly perfused tissues. শক যদি আমি কারেক্ট করতে না পারি, অ্যাডিকুয়েট ফ্লুইড যদি না যায়, ইনসুলিনটা সেলে সেলে যাবে কি করে? যাতে টিস্যু লেভেলে ইনসুলিনটা তাড়াতাড়ি পৌঁছয়, ম্যানেজমেন্টটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়, তার জন্য আমাকে বেশি করে ফ্লুইড দিতে হবে, শকটাকে তাড়াতাড়ি কারেক্ট করতে হবে। ইন্ট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে যে ডেফিসিটটা, দ্যাট হ্যাজ টু বি রিপ্লেসড বাই
5% or 10% dextrose depending on the patient's hypoglycemic status, and dextrose is best given when blood glucose level approaches normal. ওই যে বললাম 270 নিচে যখন চলে এসেছে তখন আমরা নরমাল স্যালাইন দেব না, আমরা 5% বা 10% dextrose দেব, ইউজুয়ালি 5% দেওয়া হয়। আচ্ছা, as plasma concentration is often high initially, যেটা প্রথমে বলেছিলাম যে একটা ডিসেপ্টিভলি হাই হতে পারে পটাশিয়ামটা, সেহেতু IV KCl should be started cautiously with careful monitoring। দেখে দেখে কত আছে দেখে দেখে আমাকে সেই অনুযায়ী কমাতে পারতে হবে। কি লেভেলে করতে হবে সেটা তখন বলেছিলাম, 3 এর নিচে হলে একরকম, 3 থেকে 3.5 হলে একরকম, সেটা অনুযায়ী হবে। may require 100 to 300 millimol in fast 24 hours। সেটা তুমি টোটাল কত দিচ্ছ সেটা দেখে একটা অ্যাডিশন করলেই বোঝা যাবে আমি সারা দিনে কতটা পটাশিয়াম দিলাম। and cardiac rhythm must be monitored in severe cases। যেহেতু কার্ডিয়াক অ্যারিথমিয়াস হয়ে যেতে পারে বা পেশেন্টের কার্ডিয়াক অ্যাসিস্টল হয়ে যেতে পারে উইথ সিভিয়ার হাইপারক্যালেমিয়া। আর কি বাইকার্বনেট ইন সিভিয়ারলি অ্যাসিডোটিক পেশেন্টস, যাদের হাইড্রোজেন হচ্ছে 100 ন্যানোমোল পার লিটারের বেশি আর pH 7 এর নিচে, এগুলো হচ্ছে সিভিয়ার অ্যাসিডোটিক পেশেন্ট, তাদের আমরা সোডিয়াম বাইকার্বনেট ইনফিউশন দেব 300 ml over 30 minutes in a large vein with simultaneous potassium administration। শুধু বাইকার্ব দেব না, তার সাথে আমাদের পটাশিয়ামও দিতে হবে। হিসেবটা হচ্ছে এটা, প্রথম 30 মিনিটে 300 ml। সোডি বাইকার্ব খুব র্যাপিডলি দেওয়া যায় না, র্যাপিড দিলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার চান্স। কমপ্লিট কারেকশন অফ অ্যাসিডোসিস শুড নট বি অ্যাটেম্পটেড। যতটা অ্যাসিডোসিস থাকে একদম 7.5 করে নিয়ে চলে আসবো তার প্লেস, এটা করা হয় না। কারণ হচ্ছে একটু অ্যাসিডোসিস না থাকলে তার রেসপিরেটরি ড্রাইভটা থাকবে। এবার হচ্ছে লাস্ট কমপ্লিকেশনস। কি কি কমপ্লিকেশনস হতে পারে? যেটা বললাম সেরিব্রাল ইডিমা হতে পারে যদি আমরা খুব র্যাপিড কারেকশন করে ফেলি, যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় বেশি। may be caused by very rapid reduction of blood glucose, use of hypotonic fluids or bicarbonate। তখন কি হবে? ওই বাইরেটা সেরিব্রাল যে সেলগুলো, নিউরনগুলো, তাদের বাইরের যে এটা বাইরের কম্পার্টমেন্টটাতে হাইপোটনিক সলিউশন হয়ে গেছে, ভিতরটা হাইপারটনিক হয়ে গেছে নিউরনের ভিতরে, বাইরে থেকে জল সেলের মধ্যে ঢুকবে, ঢুকলেই সেরিব্রাল ইডিমা হবে। অন্যগুলোর ক্ষেত্রেও তাই, বাইকার্বের ক্ষেত্রেও তাই। এই জিনিসটাই যদি আমি হাইপোটনিক ফ্লুইড দিই তাহলেও সেই একই জিনিস হবে, বাইরে থেকে জলটা নিউরনের ভিতরে ঢুকতে থাকবে, যে সেরিব্রাল ইডিমা করে দেবে। সেজন্য ব্লাড গ্লুকোজ খুব র্যাপিডলি কারেক্ট করা চলবে না, হাইপোটনিক ফ্লুইড দেওয়া চলবে না, আর বাইকার্বনেট দিলে সেটাকে খুব কনসাসলি দিতে হবে। সেরিব্রাল ইডিমাতে মর্টালিটি ইজ ভেরি হাই যদি তাড়াতাড়ি ডিটেক্টেড না হয় এবং অ্যাডিকুয়েটলি ট্রিটেড না হয়। কি দিয়ে ট্রিটমেন্ট করব? আমাকে অক্সিজেন দিতে হবে ভালো করে, যাতে ব্রেডে অক্সিজেশনটা ঠিক মতো হয়, আর ম্যানিটল দিতে হবে। 20% ম্যানিটল ইনফিউশন দেবো আমরা খুব র্যাপিডলি, তাতে অসমোটিক ডায়ালিসিস করে আবার নিউরনের ভিতর থেকে জলটাকে বার করে নেবে, সেরিব্রাল ইডিমা উইল রিসিড। এছাড়া কি হতে পারে? ARDS হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। দিস ইজ অলসো ভেরি রেয়ার কমপ্লিকেশন, বাট ফরচুনেটলি রেয়ার। থ্রম্বোএম্বোলিজম হতে পারে, কারণ আমার একটা এত রকম ফ্লুইড দিচ্ছি, এত রকম ইনজেকশন দিচ্ছি, ডেক্সট্রোজ দিচ্ছি, নানা রকম, এগুলোতে পেরিফেরাল ভেনগুলো ড্যামেজ হবে। আইডিয়ালি একটা মেজর ভেনে একটা লাইন করে সেখানে সেন্ট্রাল ভেনাস লাইন করে এই ট্রিটমেন্টগুলো করা উচিত। ডিআইসি হতে পারে রেয়ারলি, অ্যাকিউট সার্কুলেটরি ফেলিয়ার তো ওর জন্যই হতে পারে, সেটাই যদি ঠিকমতো সময়ে ম্যানেজ করতে আমরা না পারি, পেশেন্ট মে ডাই অফ শক। লাস্টলি অ্যান্টিবায়োটিক্স। পেশেন্টের ইনফেকশনটা should be carefully shot and vigorously treated, since it may not be possible to abolish ketosis until they are controlled. And the management of diabetic ketoacidosis may be complicated by the development of other conditions which require active therapy। মানে এই উপরে যেগুলো কথা বলা হচ্ছে, এই হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট। তুমি প্রথম 6 ঘন্টাতেই এনার্জেটিক ট্রিটমেন্ট করলে তুমি প্রথম 6 ঘন্টাতেই ম্যাক্সিমাম ফ্লুইড রিপ্লেসমেন্ট করে দিচ্ছ, ইনসুলিন যতটা দেওয়ার ম্যাক্সিমামটা দিয়ে দিচ্ছ, পটাশিয়াম ডিপেন্ডিং অন দ্য লেভেল তুমি কারেকশন করে ফেলছো অনেকটা, বাইকার্ব দেখে নিচ্ছ কি আছে না আছে,
মোটামুটি বাই 6 আওয়ার্স তোমার ম্যাক্সিমাম ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে। তারপরে 12 ঘন্টা এবং 24 ঘন্টা এটা হচ্ছে ফলো আপ করে যাওয়া, পেশেন্ট ঠিকঠাক আছে কিনা তাকে মনিটর করে যাওয়া। এর মধ্যে ইনফেকশনের সোর্সটা যদি আমি ধরে ফেলে থাকি তাহলে সেটাকে ট্রিটমেন্ট করা, না হলে জিনিসটা আবার বেড়ে যাবে। এই এবং 24 ঘন্টার মধ্যে ততক্ষণে পেশেন্ট আশা করা যায় মুখে খাওয়া দাওয়ার মতো অবস্থা এসে যাবে, আনলেস দ্য পেশেন্ট ইজ সিভিয়ারলি সিক। তো তখন আমি মুখে খাওয়া দাওয়া শুরু করাবো, সে যদি ঠিকমতো ফ্লুইড নিতে পারে তখন আমরা আবার সাবকিউটেনিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ এতে চলে যাবো, ইনসুলিনে চলে যাবো। এবার তারপরে সেক্ষেত্রে আমরা ততক্ষণে আমরা অ্যাসেস করে ফেলেছি যে পেশেন্টটা যদি আগে প্রিভিয়াসলি আনডায়াগনোজড হয় তাহলে এটা টাইপ 1 ডায়াবেটিস কিনা আমরা সেটা করে ফেলেছি, ধরে ফেলেছি, এবং তারপর তাকে অ্যাকর্ডিংলি আমরা ইনসুলিন থেরাপি শুরু করবো। আর যদি টাইপ 2 পেশেন্ট হয় সেক্ষেত্রে মেবি দ্য পেশেন্ট স্ট্যাটাস ইজ অলরেডি নোন, সেক্ষেত্রে তার পুরোনো যে ট্রিটমেন্টটা সেটা কয়েকদিন ইনসুলিন দেওয়ার পর আমরা পুরোনো ট্রিটমেন্টে ফিরে যাবো। বা যদি দেখা যায় যে না ওরাল হাইপোগ্লাইসেমিক সে ঠিক থাকছে না তাহলে উইল পারমানেন্টলি পুট অন ইনসুলিন, সেটা হচ্ছে তার ফলো। এবার বলো আর কি জানার আছে বা কি কনফিউশন হচ্ছে? প্রত্যেকটা ভ্যালু জানতে হবে না, শুধু ইনসুলিনের ডোজগুলো যদি মনে রাখতে পারো ভালো হয়। আর ওই পটাশিয়ামের ব্যাপারটা কত লেভেলে কি করবে না করবে এটা ফিগার খুব একটা বেশি মনে করার ব্যাপার নেই, কিন্তু পুরো জিনিসটা কোনটা থেকে কি হচ্ছে কেন হচ্ছে আর এই খুঁটিনাটি ব্যাপারগুলো এইগুলো একটু মনে রাখবে, কারণ ওরালে এই জিনিসগুলো নানা রকম জিনিস। এই যেমন একটা এসছে কি জন্য হয় ডিকে, তোমাকে কমনেস কজ জিজ্ঞেস করতে বলে ইন্টারকারেন্ট ইনফেকশন। ইন্টারকারেন্ট ইনফেকশন তো তোমার জ্বর আছে, পেশেন্ট জ্বর নেই, কেন জ্বর নেই? তখন তোমাকে তার কারণ বলতে হবে। শুরুতে পটাশিয়ামটা কি হয়, পটাশিয়াম বাড়ে না কমে বললে হ্যাঁ প্রথমে তো তোমাকে কমে যায় কারণ এই, কিন্তু সেটা আমি তুমি কি পুরোপুরি বুঝতে পারবে না, প্যারাডক্সিক্যালি ইট মে বি কেন হয়, তখন তোমাকে ওই কারণগুলো বলতে হবে যে এই কারণে বেড়ে যেতে পারে। তার জন্য তুমি কি করবে, ইনিশিয়াল ট্রিটমেন্টটার সময় আমাকে খুব কেয়ারফুলি পটাশিয়াম মনিটর করা, এটুকু বললেই যথেষ্ট, তোমার কাছে বেশি কিছু